আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। পরিসংখ্যান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ফরিদ শাহ, প্রভাষক পরিসংখ্যান, সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ। আমরা গত ক্লাসে পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি আমরা কয়েকদিন প্রথম অধ্যায় নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। নতুন অধ্যায়টি খুবই পরিসংখ্যানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা হচ্ছে প্রথম পত্রে তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা এটা পরিসংখ্যানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই জিনিসটি তোমাদের খুব ভালোভাবে বোঝা প্রয়োজন। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের সহজভাবে উপস্থাপনের জন্য এবং বোঝানোর জন্য। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করো। দেখো, তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা। ইংলিশে আমরা কেন্দ্রীয় প্রবণতাকে বলে থাকি সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এই নাম থেকে তোমরা বুঝতে পারতেছো যে কেন্দ্রের দিকে যে একটা প্রবণতা, অর্থাৎ সেন্টারের দিকে যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়, একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়, সেটাই সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ তথ্য সারি বা নিবেশনের মানগুলো যখন আমরা নেই, তখন দেখা যায় তথ্য সারির মানগুলোকে যখন আমরা উপস্থাপন করি, তখন উপস্থাপন করলে আমরা দেখতে পারি যে কোনো একটা কেন্দ্রীয় মানের দিকে তথ্য সারির অন্য মানগুলো ওই কেন্দ্রীয় মানের আশেপাশে তারা বিস্তৃত হয়ে আছে। তো যেন মনে হয় এই কেন্দ্রীয় মানের দিকে তাদের একটা বিশেষ আকর্ষণ বা ঝোঁক রয়েছে। তো এটাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলে থাকি। তাহলে সংজ্ঞাটা যদি আমি দেই, কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি? যে কোনো তথ্য সারি বা নিবেশনের মানসমূহের কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত হবার ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে কোনো তথ্য সারি বা নিবেশনের মানসমূহের কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত হবার ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি আবারও বলতেছি যে কোনো তথ্য সারি বা নিবেশনের মানসমূহের একটা কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত হবার ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন আমরা এই কেন্দ্রীয় প্রবণতা কিভাবে পরিমাপ করতে পারি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা যে কেন্দ্রীয় মানের চারপাশে তথ্য সারির মানগুলো বিস্তৃত থাকে, তার সংখ্যা সূচক পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। অর্থাৎ যে তথ্য সারি, যে কেন্দ্রীয় মানের চারপাশে তথ্য সারির মানগুলো বিস্তৃত থাকে, তার সংখ্যা সূচক পরিমাপকে তোমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 5টি, অর্থাৎ 5টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমরা সাধারণত পাই। সে 5টা পরিমাপ হচ্ছে কি তোমার গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। এর মাঝে 3টা হলো গড়। এই গড়ের 3টা ক্লাস: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ। তারপরে আছে মধ্যমা, প্রচুরক। এই জন্য অনেক বইতে 5 প্রকারের জায়গায় 3 প্রকার লেখা আছে। সেটা হচ্ছে গড়, মধ্যমা, প্রচুরক। আর এই গড়ের আবার 3টা ক্লাস আছে। এখানে আমরা গড়ের 3টাকে আলাদা আলাদাভাবে লিখেছি, সেই জন্য আমরা পরিমাপ লিখেছি 5টি: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। তো আমাদের এই কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ে মূল বিষয়ই হচ্ছে এই 5টা জিনিসকে আমরা 5টা জিনিস কিভাবে আমরা পরিমাপ করতে পারি বা নির্ণয় করতে পারি,
সেটা নিয়ে আলোচনাই হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের মূল বিষয়। তো আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপরে দেখি যে এগুলো আমরা কিভাবে পরিমাপ করতে পারি। এর আগে আরেকটা জিনিস আমাদের ধারণা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে যে তথ্য সারি কিন্তু তোমার তথ্য সারি দুই ধরনের হয়। একটা হলো তোমার শ্রেণীকৃত ও বিন্যস্ত, আরেকটা এখানে আমাদের দরকার করবে অশ্রেণীকৃত ও অবিন্যস্ত। দেখো, অনেক সময় তোমার তথ্য সারির মানগুলো তোমরা দেখবে এরকম এলোমেলো ভাবে থাকে, 7 8 5 4 2 3 এরকম থাকে, 9 এরকম ভাবে যদি তথ্য সারি থাকে সেটাকে আমরা বলবো অশ্রেণীকৃত অবিন্যস্ত। আবার অনেক সময় দেখবে তোমার লক্ষ্য করলে যেরকম শ্রেণী লেখা থাকে 0 to 5 5 to 10 10 to 15 এরকম, আর এখানে গণসংখ্যা থাকে, গণসংখ্যা f 3 2 1 সাপোজ। তো এটাকে আমরা তখন বলবো কি, যে শ্রেণীকৃত ও বিন্যস্ত তথ্য সারি। তাহলে আরেকটি সহজ উপায় হচ্ছে যে তোমার একটাতে গণসংখ্যা থাকবে, আরেক ধরনের তথ্য সারিতে গণসংখ্যা থাকবে না, এফ এর মান থাকবে, এফ এর মান থাকবে না। তো দুই ধরনের জন্য আমার প্রত্যেকটা বিষয়েরই প্রত্যেকটা পরিমাপেরই দুইটা করে আমার সূত্র জানা থাকতে হবে, যে গণসংখ্যা থাকলে কি সূত্র হবে, গণসংখ্যা না থাকলে কি সূত্র হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার প্রত্যেকটা, যেমন গাণিতিক গড়েরও দুইটা সূত্র আমার জানা থাকতে হবে, জ্যামিতিক গড়ের দুইটা সূত্র জানা থাকতে হবে, তরঙ্গ গড়ের দুইটা সূত্র জানা থাকতে হবে, মধ্যমার দুইটা সূত্র জানা থাকতে হবে, প্রচুরকের দুইটা সূত্র জানা থাকতে হবে। তাহলে আসলে আমরা সূত্রগুলো একটু জানি। প্রথম আমার আছে কি গাণিতিক গড়। গাণিতিক গড়, এটা ইংলিশটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন সংক্ষেপে আমরা এম দ্বারা প্রকাশিত, এম এ ডট এম, অ্যারিথমেটিক মিন। এটা এ, এটা এম, এ ডট এম সমান সামেশন xi বাই n। অর্থাৎ যখন গণসংখ্যা নেই, f নেই, তখন আমার এই গাণিতিক গড় বা সচরাচর আমরা যেটা গড় হিসাবে জানি, সেই গড়টা আমরা কি x এর মানগুলোকে আমরা সামেশন করলে এবং সেটা মানে সমষ্টি করে n দ্বারা ভাগ। তোমরা এটা 9 10 করে এসেছো, বা এইভাবে গড় সম্পর্কে তোমাদের জানা আছে যে মানগুলা থাকে সব মানগুলা যোগ করে তারপরে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা গাণিতিক গড় পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে তোমার অশ্রেণীকৃত ও অবিন্যস্ত তথ্য সারি ক্ষেত্রে। তথ্য সারি যদি শ্রেণীকৃত হয় তাহলে, অর্থাৎ f যদি থাকে, তখন কি হবে, fi বাই ক্যাপিটাল N। পার্থক্য হলো এতটুকু যে সাথে একটা কি হলো, f গুণ হলো, আর ছোট হাতের হ্যানটা হয়ে গেল বড় হাতের হ্যান। বড় হাতের হ্যান আমরা সবসময় পাই
যে গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি সামেশন fi ইকুয়াল টু বড় হাতের n, গণসংখ্যার মানগুলা সমষ্টি করলে আমরা বড় হাতের n পাই। আমরা যখন গাণিতিক সমস্যা দেখব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার তোমাদের ধারণা হবে। তাহলে আপাতত আমরা সূত্র দুইটা জানি যে গাণিতিক গড়ের যদি গণসংখ্যা না থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, গণসংখ্যা থাকলে এই সূত্রটা ব্যবহার করতে পারব। ক্লিয়ার? এরপরে 2 নাম্বার জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় এটাকে আমরা লিখব জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন। আমি এগুলোর সংজ্ঞাগুলো লিখতেছি না, তোমরা সংজ্ঞাগুলো বইতে পাবে, বই থেকে তোমরা অবশ্যই প্রত্যেকটা সংজ্ঞাগুলো পড়ে নেবে। জিওমেট্রিক মিন সংক্ষেপে আমরা প্রকাশ করতে পারি জিএম দ্বারা। তাহলে জিওমেট্রিক মিন নির্ণয় করার গাণিতিকভাবে নির্ণয় করতে গেলে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতে পারি অ্যান্টি লগ সামেশন লগ xi বাই n, ওই যে প্রথমটার ক্ষেত্রে। ক্লিয়ার? অ্যান্টি লগ সামেশন লগ xi বাই n। তোমরা হয়তো অনেকে অ্যান্টি লগ বিষয়টা সম্পর্কে পরিচিত নও। ক্যালকুলেটরে যদি তুমি শিফট দিয়ে লগ চাপ দাও তাহলে অ্যান্টি লগ পেয়ে যাবে। ঠিক আছে? শিফট দিয়ে লগ চাপ দিলে অ্যান্টি লগ এসে যাবে। আমরা যখন গাণিতিক সমস্যা করব তখন দেখাবো। আর এই দ্বিতীয় যদি তোমার গণসংখ্যা থাকে তখন জিএমটা হবে অ্যান্টি লগ, এটা কি হবে fi সাথে গুণ হয়ে যাবে, fi log xi বাই ছোট হাতের একটা কি হয়ে যাবে বড় হাতের। ঠিক আছে? তাহলে এটার মধ্যে এখানে যেমন fi টা গুণ হয়ে গেছে, প্রতিটা ক্ষেত্রে গণসংখ্যাটা গুণ হয়ে গেল, আর ছোট হাতের একটা হয়ে যায় কি বড় হাতের n। এরপরে আসো তরঙ্গ গড়। তরঙ্গ গড় এটার ইংলিশটা হলো হারমোনিক মিন। হারমোনিক মিন অর্থাৎ আমরা সংক্ষেপে তাহলে HM দ্বারা প্রকাশ করব, সমান n বাই সামেশন 1 বাই xi, n বাই সামেশন 1 বাই xi। ঠিক আছে? আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে SM সমান পরে হয়ে যাবে ক্যাপিটাল N, নিচে সামেশন fi বাই xi। তাহলে এই হলো আমার তিনটা গড়ের সূত্র। আপাতত আমরা এই তিনটা সূত্রই জানি। মধ্যমা এবং প্রচুরক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা এই তিনটারই গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা এখন প্রথমে দেখব। সেজন্য আগে এই তিনটা সূত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম যে গাণিতিক গড়ের সূত্র কিভাবে হয়, জ্যামিতিক গড়ের কিভাবে হয়, তরঙ্গ গড়ের কিভাবে হয়। তো এই গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় প্রত্যেকটার সংজ্ঞা বইতে আছে, তোমরা সংজ্ঞাগুলো দেখে নেবে। তাহলে আমরা মোটামুটি আজকে এই তৃতীয় অধ্যায় সম্পর্কে প্রথম যে প্রাথমিক ধারণা লাভ করলাম কি যে কেন্দ্রীয় প্রবণতা। অধ্যায়টির নাম হলো কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমরা একটু আবার মেমোরাইজ করি যে কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি, যে তথ্য সারি বা নিবেশনের মানগুলো কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত হওয়ার ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় মানের চারপাশে তথ্য সারির মানগুলো বিস্তৃত হয়, তার সংখ্যাসূচক পরিমাপটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সাধারণত 5টি: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা ও প্রচুরক। গাণিতিক গড়ের নির্ণয়ের সূত্র এটা আমরা সংক্ষেপে m বা x বার দ্বারা প্রকাশ করতে পারো। m বা x বার দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এটা নির্ণয়ের সূত্র আমরা লিখেছি। জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন সংক্ষেপে জিএম দ্বারা আমরা প্রকাশ করব এবং এটা নির্ণয়ের সূত্রটা আমরা লিখেছি। তরঙ্গ গড়, হারমোনিক মিন সংক্ষেপে HM দ্বারা আমরা প্রকাশ করব।
মেঘা নির্ণয় সূত্রটা আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো তোমরা একটু বাসায় দেখো এবং বোঝার চেষ্টা করো। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই সূত্রগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেটা দেখব। সে অবধি সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।